माफ करना, थोड़ा देर हो गया। असल में इस नवाबी काम से छुटकारा मिलना बहुत मुश्किल हो रहा है आजकल। তৌফিক প্রায় মাটির দিকে তাকিয়েই কথা বলছিল। তার কথার মধ্যে একটা স্পষ্ট ভারী কি চাল রয়েছে। প্রাণপণে সে যেন বোঝাতে চাইছে যে সিধা সাধা ইনসান নয়। নবাবে আলম আলীবর্দী খানের অধীনে কাজ করে তৌফিক। তার একটা মান আছে, গৌরব আছে, এবং শুধু তো কাজ করাই নয়, নবাবের একেবারে নিক নজরের লোক তৌফিক। সেই সমস্ত অহংকারের চিহ্নগুলো প্রকাশ করতে চাইছিল তৌফিক। কিন্তু বেচারা তৌফিক, এই কদিনে নবাবী কায়দা কানুন সম্পর্কে তার ভালোই জ্ঞানগম্যি হয়েছে। নানা রকম কাজে চতুর হয়ে উঠেছে তার দিমাগ। কিভাবে জটিল থেকে জটিলতর জায়গার খাজনা বের করে আনতে হয়, হিসেবের গোজামিল কি করে বার করতে হয় সূক্ষ্ম বিচারে, সবই কম বেশি শিখছে তৌফিক। কিন্তু এত কিছু সত্ত্বেও জীবনের আদিমতম রসে এখনো চুমুক দেওয়া হয়ে ওঠেনি তার। আজীবন পুরুষের সংস্পর্শে তার জিন্দগি। সেই তৌফিক আজ প্রথমবার কোনো নারীর সামনে এসে দাঁড়িয়েছে। তার শরীরের ভেতরে যে উথাল পাথাল হচ্ছে, একটু কান পাতলেই যেন তার শব্দ শোনা যাবে। তবে আদি রসে বঞ্চিত ইনসান হাজার চেষ্টা করেও নিজের অনভিজ্ঞতা ঢাকতে পারে না। বেশ কিছুক্ষণ চুপ করেছিল মেয়েটি। শহরের একটা নিরিবিলি জায়গায় এসে বসেছে ওরা দুজন। এই চত্বরে জনমানুষ একেবারে আসে না বললেই চলে। খুব মন দিয়ে ঘাড় বেঁকিয়ে তৌফিকের কথা শুনছিল মেয়েটা, নাকি শোনার ভান করছিল মাত্র। কিছুক্ষণ পর খিলখিলিয়ে হেসে উঠল সে। এই কি, তুম হাস রহি হো? আমি কি হাসির কথা বলছি নাকি? দেখো, ऐसी बदतमीजी আমার একদম না পছন্দ। ফের যদি হেসেছো এরকম। বেশ চিৎকার করেই কথাগুলো বলছিল তৌফিক। কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না দেখে সে হঠাৎ তার তলোয়ারটা খাপ থেকে মুক্ত করে ফেলল। এই কাণ্ড দেখে মেয়েটির হাসির দমক আরো কয়েক গুণ বেড়ে গেল। একটা বিশ্রী কাজ করে ফেলেছে বুঝতে পেরে জিভ কাটল তৌফিক। কিন্তু এবার রুঠিয়ে মত, আরে রুঠিয়ে মত জনাব, কোন রকমে হাসির দমক থামিয়ে বলল মেয়েটি। নবাবী কাম থেকে ছুটি নিয়ে এসে ফের তলোয়ার বের করেছেন? নবাব জানতে পারলে কিন্তু জরুর গুস্সা হবেন। ফির এখন তো মারাঠাদের আসারও সময় হয়নি, আপ থোড়া আরাম কিজিয়ে। বেশ লজ্জিত বোধ করল তৌফিক। সত্যি ওর কাছে এইসব ব্যাপার একেবারে নতুন। একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে চলা উচিত ছিল। জঙ্গের ময়দান বা দরবারি রাজনীতির খেলা তাও একরকম সহজ, তাতে উল্টো দিকের মানুষটাকে নিয়ে কিছু না কিছু আন্দাজ করাই যায়। কিন্তু এই ইশকের খেলা বড় কঠিন। এখানে অন্য মানুষটার মন পড়তে পারাই নামুমকিন হয়ে যায়। क्या हुआ जनाब, आप तो बिल्कुल चुप हो गए। सच में রেগে গেলেন আপনি? এবার আমি বিকেল বেলা মিঠাই কোথা থেকে আনবো? এই শেষ কথায় একেবারে গলে গেল তৌফিক। বাংলাদেশে আসা ইস্তক এখানকার একটা জিনিস ওর বড় কাছের হয়ে উঠেছে। মিঠাই ছাড়া আজকাল খানা শেষ হয় না তৌফিকের। দরবারের কিছু কিছু চেনা লোক একথা জানে বটে, কিন্তু জাদভাও এমনটা জানবে সে আশা ছিল না তৌফিকের। জাদভা, আমি তোমায় যত দেখি তত অবাক হয়ে যাই। আল্লাহর জাদু যদি তুমি না হও তবে বাকি সবকো ঝুটা হ্যায়। আচ্ছা, তাই বুঝি? লেকিন আপনি তো আমায় পহলি বার দেখছেন, এর মধ্যে এত কিছু বুঝে ফেললেন। কন বলা আমি তোমায় পহলি বার দেখছি? ঘাসেটি বেগমের সঙ্গে আমি তোমায় বহুবার দেখেছি, সেই গিরিয়ার দিনগুলো থেকে। জানো জাদভা, আমি তখন বিলকুল একা, একটা ইনসান খুঁজে বেড়াচ্ছি যে আমায় একটু সাহারা দেবে। অবশ্য গিরিয়া নয়, এই খোঁজ তো সেই পালঘেড়ের ময়দান থেকে। বলতে বলতে বিউহল হয়ে পড়েছিল তৌফিক। এইখানে ইশকের কমাল। সে যেমন অনুভূতির আওতার বাইরে চলে মানুষের কাছে ধরা দেয় না, তেমনি আবার মানুষকে দিয়ে সবচেয়ে সত্যি কথাগুলো এই ইশকে বলিয়ে নেয়। পালঘেড়, সেটা কোথায় জানাব? সেখানে কি হয়েছিল? কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো জাদওয়া। একটা দীর্ঘশ্বাস ফেলল তৌফিক। ও সব ছোড়ো, আমার পিছলে জন্মের কাটা দাগ এখনো বড় দর্দ হয় মাঝে মধ্যে। তুমি আমায় বলো,
আমি যে খত লিখেছিলাম তোমায়, তুমি পড়েছ? জাদভা কোনো উত্তর দিল না, এক দৃষ্টে মাটির দিকে তাকিয়ে রইল, যেন ভীষণ লজ্জা পেয়েছে ও। কি হলো জাদভা, উত্তর দাও, আমায় আর দর্দ দিও না। তোমার যা উত্তর আমি তাই মেনে নেব। লেকিন জাদভার দুই কাঁধে হাত রেখেছে তৌফিক। তার আর জাদভার মধ্যে এখন যা দূরত্ব, ঠিক এই দূরত্বে আজ থেকে প্রায় 2 দশক আগে মৃত্যুকে দেখেছিল তৌফিক। তার বাকি জীবনটা খুব আলগোছে কেটেছে, কখনোই আর কোনো কিছুর খুব কাছাকাছি যাওয়া হয়নি। এই দ্বিতীয়বার সে আলগোছা জীবন থেকে গভীরে ডুব দিয়েছে, কিন্তু এবারে তার সামনে জিন্দগি, আর জিন্দগির সবচেয়ে নায়াব চিজ ইশক। তৌফিকের হাত আর স্থির থাকছে না। জাদভা কোনো বাধা দিল না। কিছুক্ষণ পর মুখ তুলে অস্ফুটে সে বলল, আপনার খাতের উত্তর হয়েই তো আমি আজ এসেছি জানাব। আপ নবাবের অনেক বড় কাম করেন, এইটুকু বুঝতে পারছেন না? আরও কিছু বলছিল জাদভা, কিন্তু সে কথা আর শোনা গেল না। হাওয়ায় হাওয়ায় যেন মিলিয়ে যাচ্ছে সমস্ত লাভস। সময়টা শীতের শেষ, ধরতি জুড়ে ভাগের রং, তার সুগন্ধ। বড় জালিম সময় এই বসন্ত। কত কিছু দিয়ে যাওয়ার লোভ দেখায়, কত কিছু ছিনিয়ে নেয় মানুষের থেকে। যে একবার মাতাল হওয়ার গন্ধ পেয়েছে তাকে পাগল করে দেয়। এই বসন্তে মুর্শিদাবাদ শহরের এক নিরিবিলি প্রান্তরে দুটো ঠোঁট কথা হারিয়ে ডুবে গেল পরস্পরের গভীরে। যে গভীরে রাজনীতি নেই, খুন নেই, লোভ নেই, শুধু ইশক আছে। নাকি ইশক না, ইশকের বেশে ছলনা বাসা বেঁধেছে সেখানে। ইশকের অলিগলি ঠিকানা খুঁজে বের করবে ইনসানের সে সাধ্য নেই। সময় খুব দ্রুত বয়ে যাচ্ছিল অন্যদিকে। বাংলার মাসনদ নিয়ে ভেতরে ভেতরে জোর গোলমাল পাকিয়ে উঠেছে। তৈরি হচ্ছে বিভিন্ন পক্ষ। আলীবর্দী পরিবারের নিজের ভাই বেহেন বিশ্বাস করতে পারছে না পরস্পরকে। বসন্ত পেরিয়ে গেছে দীর্ঘদিন। বাঘ নয়, বাতাসে এখন শুধু ষড়যন্ত্রের ফিসফিস শোনা যায়। আলীবর্দী যথার্থ শাসক, তার কবজির জোরে সমস্ত দুর্বলতা ঢাকা পড়ে যায়, কিন্তু তাই বলে তো সেগুলোকে অস্বীকার করা যায় না। ঘাসেটি বেগম আলীবর্দীর বড় মেয়ে। ধূমকেতুর মতো বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন তিনি। স্বামী নওয়াজিজ মোহাম্মদ ঠিক সে অর্থে পুরুষ সিংহ হয়ে উঠতে পারেনি কোনোদিনই। আর সেই সুযোগ নিয়ে ঘাসেটি বেগম তার শক্তি বৃদ্ধি করে চলেছে। আমাদের নায়কের জীবনে যে বসন্ত নিয়ে এলো, সেই জাদভা এই ঘাসেটি বেগমের সহচরী। যদিও তৌফিক এত কিছু ভাবে না। তার জিন্দগি নবাবের দরবারের বাইরে শুধু জাদভাকে কেন্দ্র করে আবর্তিত হবে। এর মধ্যে শুধু একটা ঘটনা নাড়া দিয়ে গেছে তৌফিককে। দীর্ঘদিনের মারাঠা বর্গীদের সমস্যা দূর করেছেন নবাব আলীবর্দী খান ভাস্কর পণ্ডিতকে হত্যা করে। 1751 সালে মারাঠাদের সঙ্গে চুক্তি করে আলীবর্দী বাংলাদেশের সুরক্ষা সুনিশ্চিত করেছেন। চুক্তি সই করার দিনটিতে তৌফিক এক ধাক্কায় ফিরে গেছিল তার ছোটবেলায়। সেখানে এক মারাঠা দস্যু খালিদ চাচার শরীরে তলোয়ার ঠুকিয়ে দিচ্ছে। ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে প্রিয় খালিদ চাচার শরীর থেকে। ছোট্ট তৌফিক অবাক হয়ে দেখছে সেই রক্তের স্রোত, আর শুনতে পাচ্ছে, ভাগো বেটা ভাগো। চমকে উঠেছিল তৌফিক। অনেক দূর চলে এসেছে ও। সেদিন পালখেড়ের ময়দানের দৌড় তাকে আজ মুর্শিদাবাদের রইস আদমিতে পরিণত করেছে। তবে খালিদ চাচার গলাটা এতটা জীবন্ত শোনালো কেন? তার কি এখনো দূর বাকি রয়েছে? পালখেড় থেকে এত দূরে এক শক্তিশালী নবাবের ছায়ায় দাঁড়িয়ে এখনো নিরাপদ নয় তৌফিক?